আজ আপনি যেই জায়গায় বসে এই ভিডিওটা দেখছেন সেই জায়গা একসময় লাভার সমুদ্র ছিল এবং কিভাবে সেই লাভার থেকে আজকের এই পৃথিবী সেই তথ্যই আজ আলোচনা করব। শুরু করা যাক আজকের প্রতিবেদন। আজকের এই সৌরমণ্ডল একসময় মানে প্রায় 700 কোটি বছর পূর্বে বিভিন্ন প্রকার ধুলা ও গ্যাসের মেঘ হয়ে থাকত, আর এর নিকটবর্তী স্থানে একটি বুড়ো নক্ষত্র থাকত। সময়ের সাথে সাথে ওই তারার আভ্যন্তরীণ শক্তি ধীরে ধীরে কম হতে থাকলো, আর যার কারণে একদিন সেই নক্ষত্রে এক বিশাল বিস্ফোরণ হয় এবং তার ফলে মহাকাশের সেই ধুলো একে অপরের দিকে কঠিন আকর্ষণ করতে আরম্ভ করলো। এরপর সেই প্রেসার ও অত্যাধিক উত্তাপে সেগুলি এক একটি বড় বড় পাথরের আকার ধারণ করতে শুরু করলো এবং সেই প্রেসারের ফলে সেই গ্যাসমণ্ডলে অবস্থিত রেডিও অ্যাক্টিভ পদার্থ মাধ্যাকর্ষণ শক্তির সৃষ্টি করে এবং এই সৃষ্ট শক্তির ফলে বিভিন্ন গ্যাস সেখানে পুঞ্জীভূত হতে আরম্ভ করে। এর মধ্যে হাইড্রোজেন ও হিলিয়ামও ছিল। অতি প্রবল চাপের দরুন সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। তারপর সেই বিস্ফোরণের ফলে সৃষ্টি হয় আমাদের সূর্য। মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির জন্য সূর্যের দিকে ছুটে এসে সূর্যের মধ্যে আছড়ে পড়তে শুরু করে, কিন্তু যেগুলি আকারে বড় সেগুলি নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তি থাকার দরুন সেই গ্রহাণুগুলি সূর্যের চারিপাশে আবর্তন করতে শুরু করে। সেই সময় আরেকটি ঘটনা ঘটতে শুরু করে। ছোট ছোট গ্রহাণুগুলি যেগুলির গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি কম ছিল সেগুলি ধীরে ধীরে একে অপরের সাথে যুক্ত হতে শুরু করে এবং এইভাবেই সেগুলি বড় আকারের গ্রহাণুগুলির মধ্যেও আছড়ে পড়তে থাকে, ফলে সেগুলির আকার বিশাল হতে থাকে। এরপর সৃষ্টি হয় বিভিন্ন গ্রহের। বিজ্ঞানীদের মত অনুযায়ী যেই সব গ্রহাণু সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির বলে সূর্যের দিকে আছড়ে পড়ছিল, এর মধ্যে কিছু গ্রহাণু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর দিকে আছড়ে পড়তে শুরু করে। এর ফলে আরেকটি ঘটনার সূত্রপাত হয়। পৃথিবী ও মঙ্গলের মাঝে থিয়া নামে আর একটি ছোট গ্রহ যেটি সূর্যের চারপাশে ঘুরত, সেটিও এবার পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করে এবং একসময় পৃথিবীর উপর আছড়ে পড়ে। ও এই ভয়ানক ঘটনার ফলে পৃথিবীর চারপাশে লাখ লাখ কণার সৃষ্টি হয়। সেগুলি পৃথিবীর চারপাশে আবর্তন করতে শুরু করে এবং পরিক্রমা করতে করতে সেই কণাগুলির নিজেদের মধ্যে একে অপরের সাথে ঘর্ষণ করতে করতে একটি বলয়ের সৃষ্টি করে, যেটি আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। সেই সময় আমাদের পৃথিবীতে একটি মাত্র সমুদ্র ছিল, যেটা 1900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটন্ত লাভার, যেটা ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এবং পৃথিবীর পৃষ্ঠের ভারী পদার্থগুলি পৃথিবীর কেন্দ্রের দিকে কেন্দ্রীভূত হতে শুরু করে এবং হালকা পদার্থগুলি ভূপৃষ্ঠের দিকে আসতে শুরু করে। এরপরেও কয়েক লাখ বছর ধরে পৃথিবীতে ভারী উল্কাপাত হতে থাকে। এরই মধ্যে অনেক উল্কাপিণ্ডের মধ্যে বিভিন্ন প্রকার মিনারেলস, নুন ও জল থাকার দরুন পৃথিবীর মধ্যে জীবন ধারণের বিভিন্ন বস্তুর সমাগম হতে থাকে এবং পৃথিবী পৃষ্ঠে সেই জল অমসৃণ জমিতে জমতে শুরু করে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী যেই সব উল্কাপিণ্ডতে জলের সম্ভার ছিল, সেই জলের মধ্যে ছিল সূক্ষ্ম জীবের কণা। এরপর পৃথিবী পৃষ্ঠে সেই জল বাষ্প হয়ে উঠে বৃষ্টির সৃষ্টি করেছিল, যেটা কয়েক লাখ বছর ধরে হয়েছিল এবং পৃথিবী পৃষ্ঠে যখন জলে ভরেছিল তখন ভূপৃষ্ঠ শীতল হওয়ার দরুন পৃথিবীর অভ্যন্তরের গরম লাভা বাইরে বেরোতে পারছিল না। তখন সেই গরম পদার্থ বের করার জন্য সৃষ্টি হয় হাজার হাজার আগ্নেয়গিরি। লাখ লাখ সাল পর্যন্ত লাভা বের হতে থাকে এবং সেগুলি শীতল হতে হতে সৃষ্টি হয় ভূমির। কিন্তু বায়ুমণ্ডল সৃষ্টি না হওয়ার কারণে ভারী ভারী উল্কাপাতের বৃষ্টি হয়েই যাচ্ছিল। প্রায় 300 কোটি বছর পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডল গঠনের সৃষ্টির শুরু হয়। সেই সময় অর্থাৎ প্রায় 300 কোটি বছর আগে পৃথিবীর একদিন হতে সময় লাগতো 12 ঘন্টা।
সেই সময় আগ্নেয়গিরির লাভা নির্গত অনেক কমে গিয়েছিল। লাখ লাখ বছর ধরে এভাবে কাটার পর সমুদ্রের নিচে প্রায় 250 কোটি বছর পূর্বে সেই সূক্ষ্ম জীব ধীরে ধীরে বিকশিত হতে শুরু করে। সেই সূক্ষ্ম জীব সামুদ্রিক জলের লবণ, মিনারেলস ও রোদ জীবন ধারণের জন্য গ্রহণ করত এবং মল হিসাবে অক্সিজেন পরিত্যাগ করত। এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডল অক্সিজেনে ভরে যায় এবং ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর সৃষ্ট হয়। পৃথিবীর বায়ুমণ্ডল তখন অক্সিজেনের ভাণ্ডারে ভরে যায়। এর কারণে সেই সূক্ষ্মজীবের ধীরে ধীরে মৃত্যু ঘটতে শুরু করে। পৃথিবীর বায়ুমণ্ডল তখন শান্ত ও ভরপুর অক্সিজেনের ভাণ্ডার এবং সেই সময় অক্সিজেন ও বাতাসে মিশে থাকা লোহার মিনারেলসের সাথে বিক্রিয়া করে ভূপৃষ্ঠ মঙ্গলের মতন লাল হয়ে যায়। দীর্ঘ সময় পার হওয়ার পর পৃথিবী পৃষ্ঠের উপর বিরাট ফাটলের সৃষ্টি হয়। এর ফলে পৃথিবীর অভ্যন্তরের লাভা দীর্ঘ বছর যাবৎ উন্মুক্ত হয়ে থাকে। এর দরুন পৃথিবীর বায়ুমণ্ডলে অত্যাধিক পরিমাণের কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়, যার ফলে অ্যাসিড বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণেই পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করে এবং এত শীতল হয়, এর দরুন পৃথিবী পৃষ্ঠের সমস্ত জল বরফে পরিণত হয়। এত শীতলতার কারণে গোটা পৃথিবী কয়েক লাখ বছর বরফের চাদরে মুড়ে থাকে এবং সৃষ্টি হয় আইস এজের। সূর্যের আলো সেই কারণে আর পৃথিবী পৃষ্ঠে আসতে পারছিল না এবং সেই সময় পৃথিবীর অভ্যন্তরীণ উষ্ণতার কারণে ফের আগ্নেয়গিরির উত্থান শুরু হয় এবং ধীরে ধীরে ভূপৃষ্ঠের উষ্ণতা বাড়তে শুরু করে। কিন্তু কয়েক হাজার বছর ধরে আগ্নেয়গিরি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের ফলে ফের অ্যাসিড বৃষ্টি হয় এবং দ্বিতীয় আইস এজ শুরু হয়। পৃথিবীর এই দ্বিতীয় শৈলযুগে জীব বৈচিত্র্যের মধ্যে বিরাট পরিবর্তন লক্ষণ করা যায়। সমুদ্রের নিচে ছোট ছোট গুল্ম জন্মাতে শুরু করে ও পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এক ধরনের সূক্ষ্ম জীব জন্মাতে শুরু করে এবং সেই সূক্ষ্ম জীব ধীরে ধীরে বিভিন্ন বড় আকারের জীবে পরিণত হতেও শুরু করে। সমুদ্রের নিচের গুল্মগুলি পুরো ছেয়ে যায় এবং বিপুল পরিমাণ অক্সিজেনে পৃথিবী ভরিয়ে দেয়। এরপর ফের আগ্নেয়গিরির উত্থান হয় এবং পূর্বের মতনই পৃথিবী পৃষ্ঠ গরম হয়ে সাধারণ উষ্ণতায় অবতীর্ণ হয়। কিন্তু এতদিনে পৃথিবীর বায়ুমণ্ডল ঘন ও মজবুত হয়ে যায়। এর ফলে আর কার্বন ডাই অক্সাইডের প্রভাবে অ্যাসিড বৃষ্টি হয় না। আজ থেকে প্রায় 47 কোটি বছর পূর্বে পৃথিবী পৃষ্ঠে প্রথম আর্কিওপটেরিস নামক উদ্ভিদ জন্মায় ও এতদিনে চাঁদ তার সম্পূর্ণ মাধ্যাকর্ষণ শক্তির অধিকারী হয়ে যায়। এর ফলে পৃথিবীর নিজের অক্ষরেখায় ঘুরতে 24 ঘন্টা সময় নিতে শুরু করে। পৃথিবীর গঠনের ইতিহাসের পর্ব আজ এই পর্যন্তই। দেখা হবে দ্বিতীয় পর্বে।